হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। পুষ্প লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা নাস্তা খাওয়ার পর থেকেই শুরু করেছি। নাস্তা খাওয়ার পর্বটা এত বেশি তাড়াহুড়োই থাকে, সেটা আর ক্যামেরা বন্দি করতে পারি না। তাই হয়তো নাস্তা খাওয়ার পর থেকে যা যা টুকটাক কাজকর্ম করি সেগুলোই ক্যামেরা বন্দি করি আর আপনাদের সাথে শেয়ার করি। কুরিয়ার থেকে একটা পার্সেল এসেছে, সেটাই এখন আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই পার্সেলটা এসেছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাসা থেকে। উনি দেশে থাকে না, উনি বর্তমানে কুয়েতেই আছে। ওনার যে ফ্যামিলি, ওনারা সাতক্ষীরায় থাকে, ওখান থেকে এগুলো আমাদের জন্য পাঠিয়েছে। ওনাদের নিজের গাছের আম, নারিকেল আর লেবু। একটা জিনিস এত বেশি ভালো লেগেছে যে সামান্য বন্ধুত্বের একটা সম্পর্ক। আমার হাজবেন্ড কুয়েতে থাকে, উনিও থাকে। এর মধ্যে চীনা জানায় ওনার ফ্যামিলি আমাদের জন্য এই আমগুলো পাঠিয়েছে। এটা কিন্তু আমাদের জন্য খুবই স্পেশাল। আর এটাই হয়তো বন্ধুত্বের সম্পর্ক। আমি আমার হাজবেন্ডকে বলছিলাম এরকম অনেক বন্ধুদের সাথে সম্পর্ক করে রেখো, যাতে সিজন আসলে এরকম ফল আসে, জিনিসপত্র আসে। এগুলো ছিল আম্রপালি আর কাগজি লেবু। কয়েকটা আম নরম আছে, আর বাকি যে আমগুলো শক্ত রেখে রেখে খাওয়া যাবে। নারিকেল আর লেবুটা আলাদা করে রেখে দিলাম, আর যে কয়টা আম নরম আছে সেগুলো আলাদা করব, আর বাকিগুলো ক্যারেটে রেখে দিব। আস্তে আস্তে পাকবে আর সেগুলো খাওয়া যাবে। আমগুলো মাশাআল্লাহ এত বেশি মিষ্টি। হিমসাগরের পর আম্রপালি খেতে বেশি ভালো লাগে। এই মুহূর্তে যারা আমার ভিডিওটিতে ক্লিক করেছেন, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। সারাদিনে টুকটাক যাই করি সেগুলোই একটু একটু করে ভিডিও করি, আর সেই অংশগুলো জোড়াতালি দিয়ে আপনাদের সাথে শেয়ার করি। আর সেটা দেখতে কিন্তু আপনারা অনেক বেশি ভালোবাসেন। আর এটাকে হয়তো লাইফস্টাইল ব্লগ বলে, বা আমি আমার জীবনে যা করি তাই আপনাদের সাথে শেয়ার করি। হয়তো সব কিছু শেয়ার করা হয় না, আনন্দের মুহূর্তগুলোই আপনাদের সাথে শেয়ার করি, আর সেগুলোই আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়ে দেখেন। আপনাদের প্রতিও কিন্তু আমার মন থেকে অনেক ভালোবাসা রইল। তারপর আলামিয়া মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আপনারা কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আমার আয়েশা মামুনি কিন্তু এখন সূরা পড়াও শিখে যাচ্ছে। ওর বাবা আসার পর থেকে ও সূরা ফাতিহাও শিখেছে, আর এখন তো সূরা ইখলাস পড়ে আপনাদের শোনালো। বসে বসে ড্রয়িং করছিল, আমি বললাম তুমি আমাকে একটা সূরা পড়ে শোনাও, সে এটা পড়ে শোনালো। এখন দেখা যায় একটা জিনিস শেখার পর সারাদিনে এই জিনিসটা বলতে থাকে, হুটখাট করে সূরা টান দেয় আর নিজের আনন্দে নিজের আনমনে মনে বলতেই থাকে। এই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগে। বাচ্চাদের এই ছোট ছোট জিনিসগুলো যখন বাবা মা হয়ে খেয়াল করবেন, তখন দেখবেন অনেক বেশি ভালো লাগে। এখানে তো আমার অনেক আপুরা আছে যারা আয়েশা মনিকে অনেক অনেক ভালোবাসা দেয়। আপনাদের প্রতি তো আমি অনেক অনেক কৃতজ্ঞ। আসলে মানুষকে না চিনে না জেনেও যে এত ভালোবাসা দেওয়া যায়, আপনাদের না দেখলে আমি বিশ্বাসই করতে পারতাম না। মাঝে মধ্যে এমন কিছু সুন্দর সুন্দর কমেন্ট আসে, সেগুলো না পড়ে থাকতে পারি না। একজন আপু আমাকে কমেন্টে লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, অনেক ভালো লাগে তোমার ভিডিও। আমার 2 ছেলেকে নিয়ে বসে তোমার ভিডিও দেখি। সবচেয়ে মজার কথা হচ্ছে ওর বাবা গত সপ্তাহে সিঙ্গাপুর থেকে দেশে এসেছে। ওদের নিয়ে যখন এয়ারপোর্টে গিয়েছিলাম, আমার ছোট্ট ছেলেটা এয়ারপোর্টে যাওয়ার পর শুধু বলছিল, এখানে কি আয়েশা মনির বাড়ি? ছোট্ট একটা বাচ্চা, চিন্তা করেন, সেও মাথায় রেখেছে যে এয়ারপোর্টের পাশে আয়েশা মনির বাসা, হয়তো বা আয়েশা মনিকে দেখা যাবে। আপু, তোমার বাবুর জন্য অনেক অনেক ভালোবাসা রইল। দোয়া করি সব সময় ওরা ভালো থাকুক। কাজের শুরুতে বাথরুমগুলোতে হারপিক দিয়ে দিয়েছি। আজকে খালা বাথরুমগুলো ক্লিন করবে। গড়ের যখন অন্য কাজে লেগে যায় তখন আর বাথরুমে হারপিক দিতে খেয়াল থাকে না, তাই সময় করে বা আগে থেকে মনে করে বাথরুমে হারপিকটা দিয়ে দিয়েছি। এখন আমি অন্যান্য যে কাজগুলো আছে সেগুলোই সেরে নিচ্ছি। রাতের বেলা কিছু কাপড় ছিল, সেগুলো বাজ করা হয়েছিল আর জায়গা মতো রাখিনি। এখন সবগুলো কাপড় জায়গা মতো রেখে দিচ্ছি। ওয়ার্ড্রপে চাদরগুলো রেখে দিলাম,
আর বাচ্চাদের যে পাঞ্জাবিগুলো সেগুলো ঈদের পরে আর ধোয়া হয়নি, আজকে ধুয়ে সেগুলো ওদের আলমারিতে রেখে দিয়েছি। বাড়িতে যাওয়ার সময় এই ট্রলিতে করে কাপড় নিয়ে গিয়েছিলাম, কাপড় তো খুলে ফেলেছি। আমি কিন্তু নর্মালি আমার শীতের কাপড় বা তোলা যে কাপড়গুলো আছে, এক্সট্রা বাসায় যে কাপড়গুলো থাকে সেগুলো এরকম ট্রলির মধ্যে করে রেখে দেই। এখানে কিছু টাওয়াল আছে আর আমার যে শীতের কাপড় সেগুলো এটার মধ্যে রেখে দিই। তো সেগুলো আমি ওয়ার্ড্রোফের ড্রয়ারে খুলে রেখে গিয়েছিলাম। এখন সেই কাপড়গুলো আবার ট্রলিতে রেখে দিলাম, তারপর ট্রলিটা আবার নির্দিষ্ট জায়গায় রেখে দিব। আমি কখনোই কাজ এলোমেলো করে রাখি না, যখন যেটা করা প্রয়োজন তখনই সেটা করে ফেলি। অনেক আপুরা আমাকে কমেন্টে লিখেন, আপু তুমি খুব সুন্দর করে গুছিয়ে কাজ করো, ছোট ছোট বাচ্চা নিয়ে কিভাবে এত সুন্দর করে গুছিয়ে কাজ করো? আমি তো পারি না। গুছিয়ে কাজ করাটা না অনেকটা ধৈর্যের ব্যাপার আর নিজের একটা মনোবল প্রয়োজন। আপনি যদি মনে করেন আমি একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে চাই বা আমার বাসাটা একদম গুছানো থাকবে আর সেই গুছানো পরিপাটি বাসাটার মধ্যে আমি আমার শান্তি খুঁজে নিব, তাহলে আপনি অবশ্যই পারবেন আপনার বাসাটাকে সব সময় গুছিয়ে পরিপাটি রাখতে। এমন না যে অট্টালিকা হলেই যে গুছিয়ে রাখা যায়। আপনি দেখবেন যাদের টিনের ঘর আছে বা বেড়ার ঘর আছে তারাও কিন্তু তাদের সামান্য যা আছে তাই নিয়ে সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। একটা ছনের ঘরে গিয়ে যদি আপনি পরিষ্কার একটা পরিবেশ দেখেন, সেখানে একটা খাওয়ার রুচি নিবে বা বসার রুচি নিবে। আর নিজের চোখে আমি দেখেছি অনেক বাসা বাড়ির মধ্যে সুন্দর সুন্দর সব জিনিসপত্র থাকে কিন্তু রুচির অভাব থাকে, সুন্দর করে গুছিয়ে রাখতে পারে না আর অপরিষ্কার জায়গায় বসতেও ভালো লাগে না। অনেক মায়ের আছে এত বেশি আলসামি করে, তারা ছোট বাচ্চাদের অজুহাত দেখায় যে আমার ছোট বাচ্চা আছে আমি কিভাবে গুছিয়ে রাখবো বা আমি গুছিয়ে রাখতে পারি না, বাচ্চারা এলোমেলো করবে, এটাই স্বাভাবিক। কিন্তু ওদেরকে খেলাধুলার পরেও আপনি যদি একটু গুছিয়ে রাখেন, আবার ওরা যখন খেলবে আবার গুছাবেন, তখনই দেখবেন আপনার কাজগুলো অভ্যস্তে পরিণত হয়ে গেছে। তখন আপনি আস্তে আস্তে করতে করতে আপনার কাজগুলো ধৈর্য শক্তি আসবে, আপনি আপনার বাসাটাকে পরিপাটি রাখতে পারবেন। এখন আপনি যদি মনে করেন যে বাচ্চা আছে সব সময় এলোমেলো করে রাখবো, তাহলে তো এটা আপনার ব্যাপার। আপনি যদি মনে করেন যে না, আমার বাচ্চা খেলাধুলা করেছে এখন গুছিয়ে রেখে দিই, আবার ওর যখন খেলা প্রয়োজন সে খেলবে। আমার বাচ্চারাও ছোট, আমার 4টা বাচ্চা, ওরাও কিন্তু বাসায় এলোমেলো করে বিছানাপত্র থেকে শুরু করে সোফার উপর, ডাইনিং টেবিলের উপরে দেখুন কত কিছু রেখে গেছে। আপনারা কিন্তু দেখলেও বুঝতে পারবেন না আমি যখন গুছিয়ে ফেলি এটার উপরে যে এত জিনিসপত্র থাকে। ওরা সন্ধ্যার সময় পড়ালেখা করে, ওই সময় কিছুটা গুছায়, আবার সকালে কিছু রাখলে তখনই আবার টেবিলে রেখে দিই। মেইন কথা হচ্ছে আপনার যদি গুছানোর মন মানসিকতা থাকে, শত কষ্ট হলেও আপনি সব কিছু গুছিয়ে রাখতে পারবেন। আমার কাজের রুটিনগুলো তো প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করি, আমি কিভাবে কোন কাজগুলো করছি। সকালে নাস্তা খাওয়ার পর ওয়াশিং মেশিনে যে কাপড়গুলো দেওয়া দরকার সেগুলো আমি মেশিনে দিয়ে দিই। হয়তো 1 ঘন্টা সময় লাগে, 1 ঘন্টার সময়ের মধ্যে দেখা যায় আমি বাসার সমস্ত কাজ শেষ করে ফেলতে পারি। তখন কাপড়গুলো মেলে দিলে দিনে দিনে শুকিয়ে যায়, আবার সন্ধ্যার সময় ভাঁজ করে ফেলা যায়। কাপড় ওয়াশিং মেশিনে দেওয়ার পর আমি বিছানার যে চাদরগুলো আছে সেগুলো আগে ঝাড়ি। বিছানার চাদরগুলো যদি সকালে ঘুম থেকে ওঠার পর ঝেড়ে পরিষ্কার করে নেওয়া যায়, তাহলে দেখা যায় পুরো বাসাটাই গুছানো থাকে। আর আমি কিন্তু কখনোই একটা কাজে থেমে থাকি না, আমি প্রায় ভিডিওতে বলে থাকি রান্নার পাশাপাশি ঘরের যে কাজগুলো আছে সেগুলো আমি করে ফেলি। রান্নাও হতে থাকবে, ঘরের কাজও সেরে ফেলবো। ঘরের কাজগুলো গুছিয়ে করতে না হলেও আমার 1 ঘন্টা সময় লাগে, যেহেতু 4টা বেডশিট, সবগুলো বেডশিট আমি ঝাড়ি। তারপর বাসার যে ফার্নিচারগুলো আছে সেগুলো প্রতিদিন একবার করে মুছে দেওয়ার চেষ্টা করি। প্রতিদিন যদি না পারি, একদিন পর তো অবশ্যই মুছে দেওয়ার চেষ্টা করি। আমার এই যে ছোট্ট সংসারটা দেখছেন, সংসারের জিনিসপত্র দেখছেন, এগুলো কিন্তু একদিনই হয়ে যায়নি, অনেক সময় লেগেছে সব কিছু জোড়াতে। এখনো আমার সংসারে অনেক কিছু বাকি। যখন যে জিনিসটা স্বপ্ন দেখি, ধৈর্য ধরি, তারপর একটু একটু করে সংসারের জিনিসপত্র জোড়াই। সংসারের জন্য কিছু কেনাকাটা করতে পারলে আমার অনেক বেশি ভালো লাগে। নিজের জন্য কেনাকাটা করলে তেমন বেশি ভালো লাগে না। যদি সংসারের জন্য কিছু কিনতে পারি অনেক খুশি লাগে। যখনই যাই কিনি সংসারের জন্যই এখন কিনি। যাদের শরীরে ধৈর্য শক্তি নেই, কাজ করতে ভালো লাগে না, যারা লাইফস্টাইল ভিডিওগুলো করে তাদের ভিডিওগুলো দেখবেন, অবশ্যই কাজের একটা মনোবল পাবেন আর অনেক কিছু শিখতে পারবেন। আমি কিন্তু অনেক আপুদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। আপনি যদি সারাদিনের কাজগুলোকে একটা রুটিন মাফিক করে নিতে পারেন, আমি কখন কি কাজ করব, তখন দেখবেন সব কাজ সহজ হয়ে যাবে। আর অবশ্যই আগে থেকে প্ল্যানিং করে কাজ করবেন। প্ল্যানিং করে কাজ করলে সময় যেমন বাঁচে আর সব কাজ সুন্দরভাবে করা যায়। এখন আমি সোফাগুলো ক্লিন করে নিচ্ছি। আগের দিন রাত্রে আমি প্ল্যান করে রেখেছিলাম পরের দিন সকালবেলা
আমি সোফার যে কুশন কাভারগুলো আছে বা আমি যে চাদরটা বিছাই সোফার ওপরে সেগুলো তুলবো। এই কাপড়গুলো আমি ঈদের আগে বিছিয়েছিলাম, তার মধ্যে আর ধোয়া হয়নি। আজকে সেগুলো তুলে ধুয়ে দিচ্ছি, দিনে দিনে শুকিয়ে যাবে, আবার হয়তো লাগিয়ে ফেলতে পারবো। বলেছিলাম না যে কাজ করছি আর রান্নাও করছি। দেখুন আমার ঘর গোছানোর পাশাপাশি রান্নাও কিন্তু মোটামুটি প্রায় হয়ে এসেছে। আজকে দুপুরের মেনুতে থাকছে গরুর হাড় দিয়ে বুটের ডালের তরকারি আর কাঁকরোল ভাজি করব। শুটকির তরকারি একটা রান্না করে ফেলেছি। মাঝে মধ্যে নিজের প্রশংসা নিজেই করি। একটা সময় ছিল সংসার জীবন যখন শুরু করেছিলাম তখন রান্না বান্না কিছুই পারতাম না। ভাত রান্না করতাম আর আলু ভাজি করতাম, সেটা দিয়ে চালিয়ে নিতাম। আর যেদিন আলু ভাজি করতাম না সেদিন হয়তো একটা মুরগির তরকারি রান্না করতাম। আর মুরগির তরকারি যখন রান্না করতাম তখন হয়তো নিজেকে ওই সময় পারফেক্ট রাঁধুনি মনে হতো, ওই তরকারি খেয়ে ফেলতাম। এখন হলে ওই তরকারি জীবনও খেতাম না, কারণ তরকারির ঝোলটা এত পরিমাণ ঘন হতো, পেঁয়াজ বাটা দিয়ে ঝোল একদম ঘন করে ফেলতাম। এখন মাঝে মধ্যে এই কথাগুলো মনে হলে অনেক হাসি পায়। রান্না হচ্ছে একটা আর্টের বিষয়, আপনি যত মনোযোগ দিয়ে রান্না করবেন রান্না ততই বেশি মজা হবে। এখন দেখা যায় কাজের ফাঁকে ফাঁকে 4-5 পদের তরকারিও রান্না করে ফেলি। আগে একটা বাজিও করতে জানতাম না, কিভাবে বাজি করে। আমার হাজবেন্ড দেশে আসা আর না আসার মধ্যে কিন্তু আমার চলাফেরার অনেক তফাৎ আছে। সে যখন দেশে না থাকে তখন দেখা যায় রান্না বান্না করে বাচ্চাদের খাবার দিয়ে দিই, আর তখন আমি খেয়ে ফেলি, গোসল করি সন্ধ্যার সময়। আর এখন একদমই ওইটা করা যায় না। আমার হাজবেন্ড যতদিন দেশে থাকে একদম দুপুরবেলা যত কষ্টই হোক কাজকর্ম যাই করি, দুপুরে গোসল করে সবাই মিলে একসাথে খাই। কোনোদিন আমাকে ফেলে দুপুরের খাবার খাইনি। দুপুরে সবাই মিলে একসাথে খাওয়া, এটাই হচ্ছে একটা পরিবারের সবচেয়ে সুন্দর একটা মুহূর্ত। হয়তো আপনাদের সাথে দুপুরের খাওয়ার ভিডিওটা শেয়ার করা হয় না। আজকে কাঁকরোলগুলোকে কুচি কুচি করে বাজি করছি না। এই যে দেখুন একটা কাঁকরোলকে 4 পিস করে নিয়েছি। তার মধ্যে আমি হলুদ, লবণ, মরিচ, জিরার ফাঁকি সবকিছু দিয়ে মাখিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এভাবে দেখবেন গরম গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজা লাগে। আমার আপুরা কিন্তু খুব মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো দেখেন এবং বিস্তারিত কমেন্টে লিখেন। অনেক নতুন নতুন সংসারী আপুরা আছেন যারা সংসার শুরু করেছেন, এখনো সংসার সম্পর্কে কিছুই জানেন না, বুঝেন না। ধৈর্য রাখুন, একটু একটু করে সব কিছু শিখে যেতে পারবেন। এই আমি কিছুই জানতাম না, এখন আমি সব কিছুই পারি। আমার সংসারে এখন আমি রানী। আমার সংসারে এখন আমাকে বলার মতো কেউ নেই। আমার যখন যা ইচ্ছা তখন আমি তাই করি। আমি যখন সংসার জীবন শুরু করেছি বা বিয়ের পর অনেক মানুষের কাছ থেকে অনেক কিছু শুনেছি বা শুনতে হয়েছে। এখন আর আমার সেই কথাগুলো শুনতে হয় না। ধৈর্য ধরলে একটা সময় মানুষের কাছে সব কিছুই আসে। যাই হোক, আমার ভিতরে আমি কখনোই অহংকার আনতে চাই না। আমি আল্লাহর কাছে সব সময় শুকরিয়া আদায় করতে চাই, কারণ আল্লাহ আমাকে পছন্দ করেছে বলে সব কিছু দিয়েছে। অহংকার করে কোনো কিছুই নষ্ট করতে চাই না। ভিডিওর এই মুহূর্তে এসে আমি আরও একজন আপুর কমেন্ট পড়ব। আপু আমাকে লিখেছেন, আপু আমাদের বাসায় বিয়ের অনুষ্ঠান, তাই ভিডিও দেখতে দেরি হয়ে গেছে। তুমি এখন আমার ছেলের কাছে চকলেট আন্টি। বিদেশ থেকে আনা চকলেটের ভিডিওটা দেখেই মনে হয় সে আমার নাম দিয়েছে চকলেট আন্টি। সে মাদ্রাসায় পড়ে। বাবা তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। তুমি আমাকে চকলেট আন্টি নাম দিয়েছো। তুমি সামনে থাকলে অবশ্যই আমি তোমাকে চকলেট খাওয়াতাম। আর সে চায় তার বাবা যাতে বিদেশে চলে যায়, তার জন্য অনেক অনেক চকলেট নিয়ে আসে। বাবা তুমি এটা কোনো দিন চেয়েও না যে তোমার বাবা তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাক। যাদের বাবা দূরে থাকে তারা জানে কত কষ্ট। তোমার বাবা তোমার কাছেই থাকুক। দেশ থেকে কিনে চকলেট খাও, দেশে থাকলে বাবা চকলেট কিনে দিতে পারবে, চকলেটও পাবা, বাবাকেও পাবা। বিদেশ চলে গেলে বাবাকে কাছে পাবা না, কারণ আমার বাচ্চারা জানে ওদের বাবা কাছে থাকে না, এটা যে কত কষ্ট। ভিডিও শেষ মুহূর্তে এসে আরও একজন আপুর কমেন্ট পড়ব। এমডি ইমান আইডি থেকে আপু লিখেছেন, আপু আমি প্রেগনেন্ট, আমার জন্য দোয়া কইরো। আমার সংসারে স্বামী ছাড়া আর কেউ নেই। আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে। সবাইকে বলো আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করতে। আপু অবশ্যই তোমার শ্বশুর শাশুড়ির জন্য অনেক অনেক দোয়া রইল, আল্লাহ ওনাদের বেহেস নসিব করুক। আর তোমার জন্য অনেক দোয়া রইল। যে যে আপুর আমার ভিডিওটা দেখবেন অবশ্যই ওনার জন্য দোয়া করবেন। সব আপুদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া। সবাই পরিবার নিয়ে অনেক সুখে থাকো, ভালো থাকো। সংসারের কাজকর্ম শেষ করে এখন বিকেলবেলা পরিবারের সবাইকে নিয়ে ছাদে চলে আসলাম। আর বিমান ওঠানামার দৃশ্যটা দেখলে তো মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। আর এই মাধবীলতা গাছটার কি অবস্থা সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। মাধবীলতা গাছটা কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। পরিবারের সবাই মিলে খুব সুন্দর একটা সময় কাটিয়েছি। তারপর বাসায় এসে সবাই মিলে
মাগরিবের নামাজ পড়লাম। মাগরিবের পর হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে একটু বাইরে বের হয়েছিলাম জরুরি কাজে। আজকের জন্য কিন্তু তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার চলে আসবো নতুন আরও একটি ব্লগ নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।